আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। বিশ্বকাপের এফ গ্রুপে আজ মুখোমুখি হচ্ছে তিনবারের রানার্স আপ নেদারল্যান্ডস ও এশিয়ার অন্যতম পরাশক্তি জাপান। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ডাচরা শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামছে। তবে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে খুব একটা স্বস্তিতে ছিল না রোনাল্ড কোম্যানের দল। দুই ম্যাচের একটিতে আলজেরিয়ার কাছে হারতে হয়েছে তাদের, আর উজবেকিস্তানের বিপক্ষে জয় এসেছে শেষ মুহূর্তের কোলে। অন্যদিকে ৩ ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা জাপান আত্মবিশ্বাসী হলেও টুর্নামেন্ট শুরুর আগে খেয়েছে বড় ধাক্কা। ইনজুরির কারণে অধিনায়ক ওয়াতারু এন্দোকে পাচ্ছে না ব্লু সামুরাইরা। তবে তাফেকুফুসাকুবো, দাইচি কামদা ও জায়ান সুজুকিদের নিয়ে শক্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হাজিমে মোরিয়াসুর দল। ডালাসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রোববার রাত 2টায়। এবার বাংলাদেশ অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 11টায়। প্রথম দুই ম্যাচে টানা জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় এরই মধ্যে নিশ্চিত করেছে মিরাজ শান্তরা। এবার হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। অপরদিকে অজিদের টার্গেট অন্তত শেষ ম্যাচ জিতে মান বাঁচানো। টি-20 সিরিজের আগে এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাওয়াও অন্যতম লক্ষ্য অতিথিদের। দর্শক, এবার বাজেট প্রসঙ্গ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়ে প্রস্তাবিত বাজেটে নেওয়া উদ্যোগে সন্তুষ্ট অর্থনীতিবিদ ও বিশিষ্টজনেরা। তবে রাজস্ব আহরণের টার্গেট বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করছেন তারা। আর স্থানীয় শিল্প গড়তে বাজেটে ইতিবাচক নির্দেশনা থাকলেও কৃষিভিত্তিক শিল্পের জন্য কাঙ্ক্ষিত বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন কেউ কেউ। তৌহিদুর রহমানের রিপোর্ট। মধ্যপ্রাচ্য সংকট সহ সামগ্রিক অর্থনীতির কঠিন অবস্থায় 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ফলে মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বিনিয়োগ স্থবিরতা কেটে যাবে বলে আশা উদ্যোক্তাদের। ব্যাংকিং খাত, কর ব্যবস্থা এবং সরকারি অর্থ ব্যবস্থাপনায় সংস্কারের অঙ্গীকার দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন তারা। তবে কৃষিভিত্তিক শিল্প গড়তে আরও নীতি সহায়তার তাগিদ তাদের। ব্যবসা বাণিজ্য এবং শিল্প কলকারখানাকে সহজ করার জন্য যে সেলফ রেগুলেশন এবং ডিরেগুলেশন, এই শব্দগুলো বাজেটে এসেছে। এগুলো আমার কাছে খুব পজিটিভ মনে হয়। যতক্ষণ পর্যন্ত না কৃষি ভিত্তিক শিল্পায়নকে অতি আকর্ষণীয় করে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কৃষকের উৎপাদিত পণ্যের মধ্যস্বত্বভোগীর কাছেই তারা জিম্মি থাকবে এবং সেই জায়গাটা এই বাজেটে ঘাটতি আছে। এনবিআরকে দেয়া রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ কঠিন বললেও সামগ্রিকভাবে প্রস্তাবিত বাজেটকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও বিশিষ্টজনেরা। অর্থনীতি যদি ভঙ্গুর থাকে, অর্থনীতিতে যদি প্রাইভেট বিনিয়োগ না থাকে, কর্মসংস্থান না থাকে, এরকম একটা অর্থনীতির থেকে রেভিনিউ আর্ন করা তো এটা অবাস্তব। ও যাতে পারে সেই পথ তৈরি করতে হবে। এই ব্যয় এমন ব্যয় হতে হবে যেন এখান থেকে সম্পদ তৈরি হয়, রিসোর্স তৈরি হয়। তাহলেই ব্যয় যেমন নিয়ন্ত্রণে থাকবে, তখন এর আয়ও তখন বাড়বে। দুটি চ্যালেঞ্জকে সামনে রেখে বাজেটটি প্রস্তাবিত হয়েছে। একটি হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আরেকটি হচ্ছে যে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করার একটা প্রয়াস। যে এই দুটো উদ্দেশ্যকে মাথায় রেখে বেশ কিছু জায়গায় বিভিন্ন ধরনের প্রস্তাবনা রয়েছে, যেটি ইতিবাচক। তবে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ মূল্যস্ফীতি বাড়াতে পারে বলেও মনে করেন তারা। বৈদেশিক ঋণের বদলে যদি আবার আভ্যন্তরীণ ঋণের দিকে আমরা বেশি যাই, সেটি কিন্তু আবার ব্যক্তি খাতে মুদ্রা যে প্রবাহ, ব্যক্তি খাতে ঋণের যে প্রাপ্যতা, সে ঋণের প্রাপ্যতার জায়গাটা সংকুচিত করে দেয়। বাজেটে দেয়া বরাদ্দের সুফল পেতে দুর্নীতি বন্ধের তাগিদ সবার। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। নারী ও শিশু নির্যাতন মামলায় দ্রুত বিচারের সফলতা আটকে যায়
উচ্চ আদালতে। বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সের শুনানি হাইকোর্টে ঝুলে থাকে বছরের পর বছর। সেখানে নারী ও শিশু ধর্ষণ ও হত্যার আলোচিত মামলাগুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বিশেষ বেঞ্চের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে মাগুরায় ৮ বছরের শিশুকে হত্যা ও ধর্ষণ মামলা এবং ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলা। আজ হাইকোর্টের বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় মামলা দুটি যুক্ত হয়েছে। এর আগে গত ১০ জুন অগ্রাধিকার ভিত্তিতে নারী ও শিশু সংক্রান্ত মামলার ডেথ রেফারেন্সের শুনানির জন্য এই বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে উন্নীত ফরিদপুরের ভাঙ্গায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতার। দৃশ্যমান হয়নি নাগরিক সেবার গুরুত্বপূর্ণ খাত পানি নিষ্কাশন ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়নও। এতে দুর্ভোগে পোহাচ্ছেন পৌর এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী, পথচারী ও শিক্ষার্থীরা। ফরিদপুরের ভাঙ্গা থেকে মোসলেউদ্দিন ইমরানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ১৯৯৭ সালের ১ মার্চ প্রতিষ্ঠিত হয় ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা। সময়ের পরিক্রমায় প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও এখনও দৃশ্যমান হয়নি নাগরিক সেবার গুরুত্বপূর্ণ খাত পানি নিষ্কাশন ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন। সড়কের পাশে নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। অনেক এলাকার ড্রেনে ময়লা আবর্জনায় ভরাট হয়ে থাকায় বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ। এতে সামান্য বৃষ্টিপাতেই ডুবে যাচ্ছে বিভিন্ন সড়ক। বৃষ্টি নামলেই গিরা পর্যন্ত পানি হয়ে যায় এবং পানি হওয়ার কারণে কাস্টমার আসা যাওয়া অনেক অসুবিধা হয় এবং আমরা এখন ব্যবসায়িকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আমরা পৌরসভায় বারে বারে আমরা জানাইছি, তাও পৌরসভা কোনো ব্যবস্থা নেয় না। পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে নতুন করে ড্রেন নির্মাণের কার্যক্রম চলছে বলে জানান পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভাঙ্গা পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগগুলো গ্রহণ করেছে এবং সেগুলো ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়াতেও রয়েছে। বেশ কিছু কাজের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেগুলো টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রতি বর্ষায় একই দুর্ভোগ, একই অভিযোগ, একই আশ্বাস। দেখার পালা কোনটা আগে কমে, বৃষ্টির পানি নাকি জনভোগান্তি। লামিয়া তানজিন মাহমুদ, RTV। বজ্রপাত প্রতিরোধে বগুড়ায় স্থাপিত লাইটনিং অ্যারেস্টার বা বজ্র নিরোধক যন্ত্রগুলোর বেশিরভাগই অকেজো। অধিকাংশ যন্ত্রই বসানো হয়েছে নিয়ম না মেনে। অনেক স্থানে যন্ত্রের পাশেই ঘটেছে বজ্রপাত। স্থাপনের পর এসব যন্ত্র আদৌ কোনো বজ্রপাত ঠেকাতে পেরেছে কিনা সেই তথ্যও নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। ফলে কোটি টাকার এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। বগুড়ায় প্রতি বছর বজ্রপাতে গড়ে ১২ থেকে ১৫ জন মানুষ প্রাণ হারান। এ প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে ২০২১-২২ অর্থ বছরে জেলার ১২টি উপজেলায় ২১টি বজ্র নিরোধক লাইটনিং অ্যারেস্টার যন্ত্র স্থাপন করে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়। প্রকল্প ব্যয় ধরা হয় ১,১৪,০০,০০০ টাকা। তবে সরেজমিনে গিয়ে দেখা যায় ২১টির মধ্যে ১৯টি যন্ত্রই অচল পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, যে দুটি যন্ত্র সচল দাবি করা হচ্ছে তার আশেপাশেই বেশি বজ্রপাতের ঘটনা ঘটছে। এতে সুফলের পরিবর্তে মানুষের মাঝে বেড়েছে আতঙ্ক। এটা ভূত দেখাল না, দেওয়া দেখালো না, কি দেখালো এটা তার আমি কইতে পারবো না। বজ্রপাত আমার বাড়িতে পড়ছে, এটা তো কোনো উপকার কিছু বোঝা যাচ্ছে না। আমার এর থেকে হলো ২০০ গজ পরই ২টা গাছই জামা মারা গেছে, তার একটা কেটে ফেলে দোষে একটা এখনো আছে। বেশিরভাগ যন্ত্র কেন অকেজো সে প্রশ্নে সন্তোষজনক উত্তর দিতে না পারলেও যন্ত্রগুলোকে সচলে আশার বাণী শুনিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। ২১টির মধ্যে ১৯টি কাজ করছে না, তো এই বিষয়টি আমি লিখিতভাবে জানিয়েছি। আশা করি এটা রিপেয়ারের জন্য বরাদ্দ আসলে আমরা এটাকে রিপেয়ার করে এটাকে আমরা একটা কার্যকরী একটা অবস্থায় আমরা নিয়ে যাব। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসকও। আমরা খোঁজ খবর নিয়ে যদি দেখি যে হ্যাঁ এখানে আমাদের সরকারকে অবগত করার প্রয়োজন আছে যে হ্যাঁ এটা সামান্য কিছু খরচ করলেই এটা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে, এই অ্যারেস্টারগুলা অ্যাক্টিভ করা সম্ভব হবে, তাহলে আমরা সরকারের কাছে প্রস্তাব পাঠাবো। মানুষের জীবন মৃত্যুর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কার্যকারিতা নিশ্চিতে জবাবদিহিতা জোরালো করার দাবি এলাকাবাসীর। সুলাইমান কবির, RTV।
স্কুল ফাঁকি দিয়ে মেঘনার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ট্রেনে করে ভৈরব রেল স্টেশনে ছুটে আসছে শিক্ষার্থীরা। ঢাকা নরসিংদী থেকেও বিনা টিকিটে ট্রেনের ছাদে চড়ে আসে অনেকে। এতে নৈতিক অবক্ষয়ের পাশাপাশি ঘটছে নানা দুর্ঘটনাও। অনেকে নদীতে নেমেও ঘটাচ্ছে বিপত্তি। কিশোরগঞ্জের ভৈরব থেকে সিদ্রাতুল রশিদ পিয়ালের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহগামী প্রায় সব ট্রেন থামে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে। এখান থেকে মেঘনা নদী সহ আশপাশের দর্শনীয় স্থানে যাতায়াতের সুবিধা থাকায় স্টেশন এলাকায় ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে আসে শিক্ষার্থীরা। নদীতে গোসল করতে নেমে বা ট্রেনের ছাদে ভ্রমণের সময় প্রায় ঘটছে দুর্ঘটনা। শিক্ষকরা বলছেন, ঝুঁকিপূর্ণ এমন ভ্রমণ প্রতিরোধে শিক্ষক ও পরিবারকে আরো সচেতন হতে হবে। কলেজের বা স্কুলের ইউনিফর্ম পরেই তারা কখনো বিনা টিকিটে ট্রেনে চড়ছে। এই যে ক্লাসের প্রতি ওদের বিতৃষ্ণা, এটা সকল শিক্ষানুরাগী মানুষকে চিন্তিত করে তুলেছে। অনেকে দেখা যায় টিকিট কেনে না, উপরন্তু দেখা যায় পাশে টিকিট আছে যে সমস্ত যাত্রীদের, তাদের জন্য অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আমরা শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিতে পারি, সচেতনতা বৃদ্ধিমূলক কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করতে পারি। এই অবস্থা চলতে থাকলে শিক্ষা ক্ষেত্রের জন্য এটা খুবই খারাপ দিক। যদিও অভিভাবকরা এই ক্ষেত্রে নিরুপায়, তারপরেও আমরা চেষ্টা করি যে আমাদের গাইড টিচার আছে, তারা অভিভাবকদের সাথে যোগাযোগ করে। এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি জানান, ঘুরতে আসা শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে স্টেশনে। কলেজ এবং কোমলমতি স্কুলের ছাত্ররা ট্রেনের ছাদে অবৈধভাবে বিনা টিকিটে ভ্রমণ করে, বিভিন্ন ধরনের শোরগোল করে। বিষয়ে ভৈরব রেলওয়ে থানার এবং থানাধীন যে সব স্টেশন রয়েছে, সকল স্টেশনে আমরা ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারকেও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে হাঁটু সমান পানি জমে যায়। সৃষ্টি হয় বড় বড় গর্ত ও কাদার স্তূপ। এতে করে সাধারণ মানুষের চলাচল প্রায় অচল হয়ে পড়ে। বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে সড়কটি এখন স্থানীয় মানুষের কাছে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিলেটের গোয়াইনঘাট থেকে সালমান শাহর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি। মাত্র কয়েক কিলোমিটারের এই সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন সিলেটের সীমান্তবর্তী দুই উপজেলা জৈন্তাপুর ও গোয়াইনঘাটের হাজারো মানুষ। স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে শুরু করে রোগীবাহী যানবাহন সবাইকে চলতে হয় চরম ঝুঁকি নিয়ে। বর্ষা এলে পরিস্থিতি হয় আরও ভয়াবহ। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পরিণত হয় ছোটখাটো পুকুরে, ফলে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিকল হয়ে পড়ছে যানবাহন। স্থানীয়দের অভিযোগ, বারবার শুধু আশ্বাসের বাণী শোনানো হলেও বাস্তবে কোনো সমাধান মেলেনি। রাস্তাটি এত অনুপযোগী হয়ে গেছে, আমরা চলাফেরা করব সের কোনো ব্যবস্থা নাই। অটো, মোটরসাইকেল, একটা ডেলিভারি রোগী বা যে কোনো অসুস্থ রোগী এই রাস্তা দিয়ে নিলে খুবই কষ্ট হয়। এই রাস্তায় অনেক লোক যাতায়াত করে, কিন্তু আমাদের এই রাস্তার পদক্ষেপ কেউই নেয় না। আমরা এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ ভুগতেছি। মাননীয় মন্ত্রী সাহেবের সুদৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ভোগান্তি লাগবের জন্য যেন অতি দ্রুত এই রাস্তাটার কাজ করা হয়। এদিকে স্থানীয়দের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই রাস্তাটার বিষয়ে অলরেডি আমাদের যে উন্নয়ন সমন্বয় সভা আলোচনা হয়েছে, ইতিমধ্যে আমি কথা বলেছি আমাদের যে উপজেলা প্রকৌশলী আছেন, তো আমরা প্রায়োরিটির বেসিসে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই রাস্তাটির কাজ যাতে দ্রুত শুরু করা যায় সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে। শুধু আশ্বাস নয়, দ্রুত এই সড়ক সংস্কারের দাবি এলাকাবাসীর। আবরার মাহি, RTV। রংপুর থেকে লালমনিরহাট যাতায়াতের সংযোগ সড়কটি জনদুর্ভোগের এক মরণ ফাঁদ। 6 মাস ধরে চলছে 2 কিলোমিটার সড়কের সংস্কার। ধীরগতির কাজের মাশুল দিতে হচ্ছে এ পথে চলাচলকারী হাজারো মানুষকে। এদিকে নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে সড়ক বিভাগ। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ।
দীর্ঘ 6 মাসের বেশি সময় ধরে সংস্কার চলছে রংপুরের কদমতলা থেকে বুড়িরহাট সংযোগ সড়কটির। কচ্ছপতির কাজের কারণে সামান্য বৃষ্টিতেই সড়কে জমছে পানি, বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্তে রাস্তাটি রূপ নিয়েছে সাধারণ মানুষের মরণ ফাঁদে। লালমনিরহাটের সঙ্গে রংপুরের দূরত্ব কমাতে প্রায় 2 কিলোমিটার সড়ক সংস্কারে গত বছর ডিসেম্বরে 6,34,00,000 টাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ শুরু করে সড়ক বিভাগ। সে কাজ চলছে এখনও, জানান স্থানীয়রা। আমরা প্রায় কিছুদিন ধরে দেখতেছি যে কাজ করতেছে, কিন্তু কাজ কবে শেষ হবে সেটা আমরা জানতেছি না। পরশুদিন মনে করেন যে আমাদের এইখানেই একটা অ্যাম্বুলেন্সের ভিতরে বাচ্চা প্রসব হয়েছে, ঠিক আছে, এমনই রাস্তার পরিস্থিতি। দিনতে 2 থেকে 3 বার যাতায়াত করি, আমার মেরুদণ্ডর হাড় ব্যথা হয়ে গেছে। জনগুরুত্বপূর্ণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানে কোনো তদারকি প্রকৌশলীকে মাঠ পর্যায়ে পাওয়া না গেলেও দুর্ভোগের চিত্র ক্যামেরায় ধারণ করতে গেলে সংবাদকর্মীদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে ঠিকাদারে নিয়োজিত কিছু লোকজন। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ার সড়ক ও জনপথ বিভাগের। 6 মাস মেয়াদের মধ্যে ঠিকাদার কাজ করবে, আমরা সেই জন্য তাদেরকে বারবার পত্রও দিয়েছি। এটুকু যদি করতে পারে তাহলে করবে, না করতে পারলে আমরা বিধি মোতাবেক যে ব্যবস্থা আছে সেটা আমরা নেব। 2 কিলোমিটার সড়ক ঠিক করতে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার, তবুও তারা নেই কর্তৃপক্ষের। ঠিকাদারি প্রতিষ্ঠানের মহাকাব্যিক দীর্ঘসূত্রিতার শেষ কোথায় সেটাই জানতে চান সংশ্লিষ্টরা। লামিয়া তানজুর মাহমুদ, RTV। মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পাশাপাশি উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কৃষি, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। নারী শিক্ষার উন্নয়নেও সরকারের নতুন উদ্যোগের কথা বলেন প্রধানমন্ত্রী। স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে চুক্তি হবে আজ, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও জানিয়েছেন পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই পক্ষ প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। তবে এত তাড়াতাড়ি চুক্তি স্বাক্ষরের বিষয়ে দ্বিমত জানিয়েছে তেহরান। বিস্তারিত সামিল শিহাবের রিপোর্টে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রবিবার একটি প্রাথমিক চুক্তি সই হতে পারে। সবকিছু ঠিক মতো এগোলে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইলেকট্রনিক পদ্ধতিতে এতে সই করবেন। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পর এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান বলছে রবিবার নয়, বরং আগামী কয়েকদিনের মধ্যে সই হতে পারে চুক্তিটি। পুরো প্রক্রিয়াটি দ্রুত, সহজ ও নির্বিঘ্নে সম্পন্নের আশা প্রকাশ করে ট্রাম্প জানান, চুক্তিটি সই হওয়ার পরপর হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এর আগে এক্সে দেওয়া পোস্টে শেহবাজ শরীফ জানান, আগের যে কোনো সময়ের তুলনায় এখন শান্তি চুক্তির সবচেয়ে কাছাকাছি দুই পক্ষ। আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার কথা জানিয়ে শেহবাজ বলেন, পরের সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে। ইসলামাবাদ তশরিফ লা রহি হ্যাঁ। অন্যদিকে চুক্তি সইয়ের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তি আজ নয়, আগামী কয়েকদিনে হতে পারে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বলছে, ইরানি আলোচকরা এখনও সমঝোতা স্মারক চূড়ান্ত না করলেও অস্বাভাবিকভাবে চুক্তি সইয়ের জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প। আইআরজিসির দাবি, 14 জুন ট্রাম্পের জন্মদিন, এ কারণেই তার জন্মদিনে চুক্তি করে এটিকে একটি প্রচারণা হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন তিনি। কিন্তু এমন এক মুহূর্তে শনিবার ভোরেও হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র, যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। সামিউল শিহাব, RTV। ভারতের আসামে বিমান বাহিনীর একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 5 সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার জোরহাট বিমান ঘাঁটিতে অবতরণের সময় AN-32 মডেলের বিমানটিতে আগুন ধরে যায়। নিহতদের পরিচয় নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় বিমান বাহিনী। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নে তৈরি এই 2 ইঞ্জিনের উড়োজাহাজটি দীর্ঘদিন ধরেই দেশটির রসদ ও সৈন্য পরিবহনে
নির্বাচনে ব্যবহৃত হয়ে আসছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। মূলত জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত সুমিত রায়কে গ্রেফতার করতে শনিবার এই চিরুনি অভিযান চালানো হয়। সুমিতের মোবাইল লোকেশন অভিষেকের কালীঘাটের বাড়িতে মেলায় এই পদক্ষেপ নেয় ভারতের কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা। অভিযানের খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। একই দিনে দলটির আরেক প্রভাবশালী বিধায়ক মদন মিত্রের একাধিক বাড়িতেও একযোগে তল্লাশি চালায় ইডি। নারী টি-20 বিশ্বকাপে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের মাঠে লড়াই। বার্মিংহামে টাইগ্রেসদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ম্যাচ শুরু বিকেল 3:30টায়। সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশের। নিজেদের শেষ 5 ম্যাচের 3টিতেই হেরেছে তারা। বিপরীতে জিতেছে 2টি ম্যাচ। নেদারল্যান্ডসের সময়টাও ভালো যাচ্ছে না। শেষ 5 ম্যাচের 4টিতেই হেরে মানসিকভাবে কিছুটা পিছিয়েছে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে এর আগে 5 বারের হেড টু হেডে এগিয়ে বাংলাদেশ। লাল সবুজের মেয়েরা জিতেছে 4 ম্যাচে, বিপরীতে হেরেছে 1টিতে। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।